প্রথমে এই তাড়িত চুম্বক তরঙ্গটি উৎপন্ন হওয়ার একদম শুরুর কথাটি কি সেটা আমি একটু দেখাই দিচ্ছি। সেটা মনে করো যে ফার্স্ট আমরা একটা পরমাণু আঁকায় নিচ্ছি, সেটা বোর বা রাদারফোর্ড সমন্বয় করে, যে ক্ষেত্রে কি বহিস্থ কতগুলো পরমাণুর কক্ষপথ আছে। এই কক্ষপথে যথারীতি ইলেকট্রন অবস্থান করছে যথা নিয়মে। ইলেকট্রন অবস্থান করছে তো এই শেলেও ইলেকট্রন আছে। বাহির থেকে শক্তি আরোপিত হলো, অথবা কোনো কারণে ভিতর থেকেই ইন্টারনালি কোনো শক্তি এর উপর ক্রিয়াশীল হলো। তো এর উপর যখনই ক্রিয়াশীল হবে তখন সাথে সাথে দুইটি এখানে ঘটনা ঘটবে। একটি হলো বাহিরের ইলেকট্রন শক্তি ত্যাগ করে বা বর্জন করে এটি ভিতরে আসবে, লাফ দিয়ে আসবে। এটি লাফ দিয়ে আসার পর সে সেখানে অপেক্ষা করবে হলো 1 × 10⁻⁻8 সেকেন্ড। বিশাল একটা সময় কিন্তু 10⁻⁻8 সেকেন্ড, তাহলে কত কত বিশাল সময় চিন্তা করতো। সেকেন্ডের প্রায় 100 লক্ষ ভাগের 1 ভাগ সময় সে সেখানে অপেক্ষা করবে, করার পরে আবার জাম করে সে বাহিরে চলে আসবে। তা আসার ফলে কি হবে? আসার ফলে যখন সে বাহিরে আসবে তখন আবার সে শক্তি কিন্তু বিকিরণ করবে, সরি এটা গ্রহণ করবে। আচ্ছা, বাহির থেকে ভিতরে আসার সময় কেন ত্যাগ করেছে? কারণ বাহিরের কক্ষপথের শক্তি বেশি। মনে করো এখানকার কক্ষপথের শক্তি হলো 700 একক, ভিতরের কক্ষপথের শক্তি হলো 500 একক। তাহলে সে যখন বাহির থেকে ভেতরে আসবে তখন 200 একক শক্তি সে ত্যাগ করবে। আবার সে যখন ভেতর থেকে বাহিরে যাবে তখন সে 200 একক শক্তি গ্রহণ করবে। এই কথাটি কে বলেছেন? বিজ্ঞানী বোর বলেছেন। বোরের তত্ত্ব খেয়াল করো যে এক কক্ষপথ থেকে ইলেকট্রন অন্য কক্ষপথে যাবে, যদি সে বাহির থেকে ভেতরে আসে তাহলে সে ইলেকট্রন মানে শক্তি বর্জন করবে, আর যদি ভেতর থেকে যদি বাহিরে যায় সে তখন সে শক্তি গ্রহণ করবে। কি পরিমাণ গ্রহণ বর্জন হবে তা এই দুইটি শক্তি স্তরের পার্থক্যের সমতুল্য পরিমাণ। তা আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটি শক্তি স্তরের পার্থক্য হলো 700 আর 500 পার্থক্য হলো 200। সুতরাং 200 পরিমাণ শক্তি সে গ্রহণ বা বর্জন করে চলে যাবে। ফলে এখানে যে বর্ণালীটা তৈরি হবে সেটি শোষণকারী এবং নির্গমনকারী উভয় বর্ণালী তৈরি হবে। এখন আসো, বিজ্ঞানী অরিস্টেডের একটি বিশেষ থিম আছে, 1820 সালের ওনার একটা বিশেষ পরীক্ষায় ছিল এটি। সেটি হলো তোমার একটা মানে বস্তুর মধ্য দিয়ে ইলেকট্রন যদি গতিশীল হয় তাহলে সেখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখন দেখো ইলেকট্রন যখন লাফ দিয়ে যাচ্ছে তখন গতিশীল, তাহলে সেখানে চুম্বক ক্ষেত্র পাবো। আবার ইলেকট্রন যখন এই যে 1 × 10⁻⁻8 সেকেন্ড পর্যন্ত ওখানে স্টে করছে তখন সৃষ্টি হবে তড়িৎ ক্ষেত্র। তাহলে একই সাথে ইলেকট্রনরা যখন লাফালাফি করছে, অর্থাৎ ইলেকট্রন গিয়ে থামছে আবার ফিরে আসতেছে, আবার গিয়ে থামছে আবার গিয়ে ফিরে আসছে, তাহলে পর্যায়ক্রমে তোমার একই সাথে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ওই চুম্বক ক্ষেত্রের পরপরই আবার কি সৃষ্টি হচ্ছে? তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এটা পর্যায়ক্রমে হচ্ছে, কিন্তু একবার তড়িৎ একবার চুম্বক, এই দুটি ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এখানে বাহিরে শোষণকারী এবং নির্গমনকারী বর্ণালী তৈরি হচ্ছে। শক্তি অনবরত শোষিত হচ্ছে আবার নির্গত হচ্ছে। এর সার্বিক ফলাফলে আমরা যে ওয়েভটা পাচ্ছি এই দুই ধরনের নামকে সমন্বয় করে তখন দেওয়া হয়েছে, নাম হলো তাড়িত চুম্বক তরঙ্গ। আশা করি তাড়িত চুম্বক তরঙ্গের একদম শুরুর যে মৌলিক কথাগুলো সেটি মনে হয় তুমি বুঝতে পারছো, যে এর নাম কেন তাড়িত চুম্বক তরঙ্গ হলো।
আমি আবার কথাটি একটু রিপিট করছি, ইলেকট্রন গতিশীল হলে সৃষ্টি হয় হলো চৌম্বক ক্ষেত্র, এটা মনে রাখবা। কিন্তু ইলেকট্রন যদি স্থির হয়, কোনো জায়গায় স্টে করে, তাহলে সৃষ্টি হবে তড়িৎ ক্ষেত্র। আমরা কিন্তু একটু উল্টাটা বুঝে থাকি, ইলেকট্রন গতিশীল হলে মনে করি তড়িৎ, তা নয়। ইলেকট্রন গতিশীল হলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে এখানকার আলোচনায় আরেকটি জিনিস বের হয়ে আসলো যে তড়িৎ এবং চুম্বক এই দুটি ক্ষেত্র একটি আরেকটির পরিপূরক। এখন আমি তোমাকে মূল বইয়ের ওই অংশটি নিয়ে যাচ্ছি। সেটি হলো ওখানে যেটা আছে, একটা বিশেষ স্ক্রিপ্ট দেখানো আছে। এই যে ক্ষুদ্রতর যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখানো হয়েছে, তার সবচেয়ে ক্ষুদ্রতমটির নাম হলো গামা রশ্মি। এটা তরঙ্গ দৈর্ঘ্য খুবই খুবই কম, কিন্তু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক অনেক বেশি। এই যে গামার, এটা এই গামারে এই অংশটির এই রেঞ্জের মধ্যে পড়বে। তার নিচে যখন আসবে, তাহলে গামারের কিছু বৈশিষ্ট্য এখানে উল্লেখ আছে, যেটি পুরো দেয়ালকেও ভেদ করে দিতে পারে, এমন এদের বৈশিষ্ট্য আছে। তারপরে আছে তোমার হলো এক্স রে। এক্স রে এটি কিন্তু গামার চেয়ে একটু কম শক্তিশালী। এটি মানুষের দেহের ভিতরে যদি প্রবেশ করে, নরম অংশগুলো প্রবেশ করতে পারে, বাট শক্ত অংশগুলোতে প্রবেশ করতে পারে না। এই জন্য আমাদের হাড়ের ছবি তোলে বা শরীরের অন্য অংশের ছবি কিন্তু খুব বেশি ভালো এক্স রেতে আসে না বলেই তখন কিন্তু আমাদের অন্য মানে শক্তির সাহায্য নিতে হয়। সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে কি করে, আলট্রাসোনোগ্রাফি করতে হয়, সেখানে শব্দ শক্তির সাহায্য নিয়ে আমরা ছবি তুলি। বুঝতে পারছো তো কথা? আচ্ছা, তারপরে আছে আলট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এটার কম্পাঙ্ক আরেকটু কম, তরঙ্গ দৈর্ঘ্য বড়, এবং এটি আমাদের শরীরের জন্য কিছু ক্ষতিকর, আবার কিছু অংশ উপকারীও আছে। যে যদি এটি আমাদের ত্বকে এসে যদি ভিটামিন ডি তৈরি করে, সেটি উপকার, বাট এটি অধিক অধিক মাত্রায় হলে সেটি ক্ষতিকর। এই যে দেখো, অতি বেগুনির পরে একটা অংশ আছে যেটিকে আমরা বলি লাইট। তাহলে এটাও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, দেখো একটি অতি ক্ষুদ্র অংশ কিন্তু লাইট লেখা আছে সাইডে। তাহলে এই লাইট অংশটা কিন্তু, হ্যাঁ, এই লাইট অংশটাই কিন্তু এই তাড়িত চুম্বক তরঙ্গের একটি মাত্র অংশ। তারপরে যেটি আছে সেটি হলো অবলোহিত অংশ, যেটা এই লাইটের পরের অংশ, অর্থাৎ এটাতে শুধু তাপ দেবে। এটা এটা মেইনলি আলো দেয় না, মেইনলি শুধু তাপ দেয়। এই অবলোহিত অংশটি বর্তমানে তৈরি করা হয় ইন্ডাকশন চুলাতে। ইন্ডাকশন চুলাতে এই এই তোমার এই ওয়েভটা তৈরি করা হয়, সেখানে শুধু তাপ পাওয়া যায়, এবং ইন্ডাকশন চুলার ওই পদ্ধতিকে সাপোর্ট করে এমন পাত্র ছাড়া কিন্তু এটি কার্যকর হবে না। আর এরপরে বাকি যে অংশটি আছে, সেই অংশটা হলো তোমার বেতার তরঙ্গ, এই অংশ। সেখানে অনেকগুলো ভাগ আছে। এটা হলো মাইক্রো তরঙ্গ, এটা আপার রেডিও ফ্রিকোয়েন্সি, এটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এটি হলো শর্ট ওয়েভ, এটি মিডিয়াম ওয়েভ, এটি লং ওয়েভ। এগুলোর মধ্যে অনেক কিছু আছে। তো ঠিক আছে, আমি মনে হয় আজকের পড়াটি এর মধ্যে সীমাবদ্ধ থাক। আমরা পরবর্তীতে আল্লাহ যদি সুযোগ দেয়, তো এগুলো নিয়ে আরো বিস্তারিত পড়ানোর ইনশাল্লাহ ইয়ে হবে। তোমাকে ধন্যবাদ যে তুমি কষ্ট করে সকালে যুক্ত হয়েছো। তো নেক্সটে কথা হবে আর কি, আমরা ইনশাল্লাহ কথা বলবো।